দর্শক আমন্ত্রণ, যমুনা টেলিভিশন নিয়মিত আয়োজন 24 ঘন্টায় প্রেজেন্টেড বাই আকিদ শামসেন। আপনার সঙ্গে আছে মাহফুজ মিশু। রাজনীতি নিয়ে মূলত আলাপ করব আমরা, সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি, বিশেষ করে সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, যিনি স্থানীয় সরকার মন্ত্রণালয়ের মতো গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করছেন, তিনি আনুষ্ঠানিকভাবে নির্বাচনের ঘোষণা দিয়েছেন, নির্বাচনের আসনও বলেছেন, কিন্তু কোন দল থেকে নির্বাচন করবেন বা আদৌ কোনো দল থেকে নির্বাচন করবেন কিনা সেসব নিয়ে অনেক প্রশ্ন এখনও মীমাংসিত। তার পাশাপাশি রাজপথে জামাতের কর্মসূচি আছে 11ই নভেম্বর, সেসব নিয়ে আমরা কথা বলবো। আমার সঙ্গে আলোচনার জন্য আছেন রাজনৈতিক বিশ্লেষক ডাক্তার জাহিদুর রহমান। ডাক্তার জাহেদ, স্বাগত আপনাকে। আছেন ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, আমার বাংলাদেশ পার্টি অর্থাৎ এবি পার্টির সাধারণ সম্পাদক। ব্যারিস্টার ফুয়াদ, আপনাকেও স্বাগত। এবং আছেন এস.এম. সাইফ মুস্তাফিজ, জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব। সাইফ, আপনাকেও স্বাগত। সাইফ, আপনাকে দিয়ে আলোচনা শুরু করতে চাই। উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া নানান কারণে জুলাই গণ অভ্যুত্থানের পরে, অর্থাৎ অন্তর্বর্তী সরকারেরও সম্ভবত সবচেয়ে আলোচিত উপদেষ্টাদের একজন, একদম ভালো খারাপ সবসময় তিনি আলোচনায় থাকেন। তার রাজনীতি নিয়ে আমাদের কাছে প্রথম মনে হচ্ছিল কুমিল্লার যে মুরাদনগরে প্রভাবশালী একজন বিএনপি নেতা আছে কাইকোবাদ সাহেব, তার সঙ্গে তার এক ধরনের দ্বন্দ্ব। এমনকি ইশরাকের সঙ্গে যখন দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়রের শপথ হওয়া না নেওয়া নিয়ে দ্বন্দ্ব, তখন উপদেষ্টা আসিফ মাহমুদ নিজেই বলেছেন যে ঢাকার বাইরের একটি উপজেলা পর্যায়ের বিএনপি নেতা এগুলো অর্থায়ন দিয়ে করাচ্ছে। ফলে আমাদের কাছে খুবই মনে হচ্ছিল যে আসিফ মাহমুদ সজীব ভাইয়ের সঙ্গে এই সংসদীয় আসন বা রাজনীতির যে দ্বন্দ্ব, সেটা মূলত কুমিল্লার মুরাদনগর কেন্দ্রিক। সেটি মুরাদনগর থেকে উনি ধানমন্ডিতে প্রতিস্থাপিত করলেন। কেন করলেন? এটা কে আসলে কাইকোবাদ সাহেবের সঙ্গে পেরে উঠলেন না বলে করলেন, নাকি এটা বিএনপির সঙ্গে নেগোসিয়েশন করে করলেন, নাকি বিএনপি যেহেতু ঢাকা 10-এ প্রার্থী দেয়নি এই সুযোগটা নিলেন এবং উনি আপনাদের দলে যোগও দিচ্ছেন কিনা? ধন্যবাদ আপনাকে, আমার বিজ্ঞ সমালোচক এবং যারা টিভির পর্দায় দেখছেন তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। দেখুন, আসিফ মাহমুদের গণঅভ্যুত্থানকার সময়কার তার লিডারশিপ, তার যে ভূমিকা তিনি পালন করেছেন সেটা আসলে পুরো দেশবাসী জানে, এবং তার পরবর্তীতে তিনি সরকারের পার্ট ছিলেন এবং স্টিল আছেন, এবং দায়িত্বশীলভাবে তিনি কাজ করছেন। অনেক আলোচনা আছে, সমালোচনা আছেন, যথার্থই বলেছেন। তবে তিনি কেন আসলে কুমিল্লাতে ইলেকশন করছেন না, বা আসলে কেন ধানমন্ডিতে করছেন, এই ব্যাপারে আসলে আমার ঠিক জানা নেই। এবং উনি তো আমাদের এনসিপির হয়েও দলে নেই, এবং সামনে আসবে কিনা সেই ব্যাপারে আসলে আমরা ঠিক জানি না। তো ওনার এটা স্বাধীনতা আছে, ওনার স্বাধীনভাবে ইলেকশন করার, এবং আমি সম্ভবত শুনলাম যে উনি স্বতন্ত্রভাবে নাকি দাঁড়াতে চান। তো আমার তো মনে হয় যে এনসিপির জায়গা অলওয়েজ ওপেন এরকম লিডারশিপের জায়গা থেকে। তরুণ বলেন বা প্রবীণ এরকম কোয়ালিটিফুল যারা লিডার আছেন তাদেরকে আমরা ওয়েলকাম করছি। আমরা যেহেতু 300 আসনেই প্রার্থী দিচ্ছি এবং আমাদের মনোনয়ন ফর্ম বিক্রি করা শুরু হয়েছে, তো আমি এক্সপেক্ট করবো যে আসিফ মাহমুদ আমাদের এখান থেকে মনোনয়ন ফর্ম আসলে কিনতেও পারেন। জি, মানে আপনি দাবি করছেন যে আনুষ্ঠানিক বা অনানুষ্ঠানিকভাবে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার সঙ্গে জাতীয় নাগরিক পার্টির এখন পর্যন্ত কোনো সম্পর্ক নাই, সেটা যদি দাবি করেন, কিন্তু আমরা জানি যে আপনাদের পার্টির গঠন এবং বহু সিদ্ধান্ত মন্ত্রী পাড়ায় হয়, সত্য মিথ্যা জানি না, এবং এই ধারাবাহিকতায় সেখানে অন্যের ছাগল নিয়ে আনন্দ করা সেটি ব্যতিক্রম হয়তো, কিন্তু সেগুলো হয়েছে। তার মানে তো আপনাদের পার্টির সঙ্গে এবং যেহেতু আপনারা একটা সংকটময় সময়ের সহযাত্রী, ফলে একসঙ্গে থাকাটা নিশ্চিতভাবে খুব অন্যায়ও না, এবং ছাত্রদের প্রতিনিধি হিসেবেই তো তিনি আসলে ক্যাবিনেটে আছেন। তার সাথে ধরেন আমাদের যে পূর্বের যে সম্পর্ক, সে জায়গা থেকে ব্যক্তিগত সম্পর্কের জায়গাটা আছে, কিন্তু রাজনৈতিক যে পথ চলায় আমাদের এনসিপির গঠনতন্ত্র বলেন, এনসিপির ডিসিশন মেকিং বলেন, এই ক্ষেত্রে অনেক ক্ষেত্রে মিডিয়া একটা পারসেপশন তৈরি করে, বা অনেক সময় আমরা লেখালেখি দেখি যে মন্ত্রীপাড়া থেকে সিদ্ধান্ত। এটা আসলে ভুল। আমাদের সিদ্ধান্তগুলো আমাদের অফিসে হয়, আমরা জানেন দীর্ঘ 14-15 ঘন্টাও আমাদের অনেক সময় মিটিং করতে হয়। তো এই জায়গাটায় আসলে আমাদের পিসি বডি, তারপরে ইসি বডি, তারপরে জেনারেল বডি, এই 3 ফর্মেটেই আমরা সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করি।
এবং তারা যারা আছেন তাদের প্রতি আমরা শ্রদ্ধাশীল, তাদের সাথে আমাদের ব্যক্তিগত সম্পর্ক আছে, আমরা হয়তো বা দেখা সাক্ষাৎ আমাদের হয়, একসাথে আমরা খাওয়া দাওয়া করতে পারি, কিন্তু সেই জায়গা থেকে রাজনৈতিক যে বোঝাপড়ার Formality জায়গাটা ছিল। সেটা জি, আমি আপনাকে শেষ প্রশ্নটা করি এই পর্বে, সেটি হচ্ছে মাত্র দুদিন আগে উপদেষ্টা মহোদয় বললেন যে নির্বাচন করতে গেলে উনি একটা কোটি কোটি টাকার হিসাবের কথা বলছিলেন, আমার ঠিক মনে পড়ছে না 20-30 কোটি নাকি 200-300 কোটি। তার ঠিক 2 দিন পরে উনি যখন নির্বাচনের ঘোষণা দেন, তার মানে কি এটি দাঁড়ায় যে আসলে এই কোটি টাকার সংস্থান হয়েছে বলেই তিনি নির্বাচনের ঘোষণা দিলেন? সেটা তো আসলে আমি বলতে পারবো না। বা এটা আপনারাও আসলে- যারা নির্বাচনী প্রক্রিয়ার সঙ্গে জড়িত, মনোনয়ন কিনছেন বা নির্বাচনের পরিকল্পনা করছেন, আপনারা কি তার সেই বক্তব্যকে সমর্থন করেন? আসলে নির্বাচন করতে গেলে হ্যাঁ, কোটি কোটি টাকা আমি প্রয়োজন? সমর্থন করি কিছুটা, কারণ আমার গ্রামের বাড়ি সিরাজগঞ্জ 6-এ আমি চেষ্টা করছি যে সেখানকার মানুষদের সাথে জনসংযোগ করা, সেখানকার সাথে কানেক্টিভিটিটা বাড়ানোর, এবং সেই পরিপ্রেক্ষিতে তারা যদি আসলে ফিল করে এবং আমার দল যদি মনে করে, সেক্ষেত্রে আমাকে হয়তো তারা প্রার্থী হিসেবে সেখানে ঘোষণা করবেন। কিন্তু আমি অফিসিয়ালি চিন্তা করলাম যে এটার নির্বাচনী প্রচারণা বা ইলেকশন ক্যাম্পেইনটার জন্য আমি কিছু মানুষের সাথে যোগাযোগ করলাম, তো তারা আমাকে আসলে বললো যে ভাই আপনার বাজেট কত? তাই আমি বললাম আচ্ছা কেমন আসলে বাজেট লাগবে? পরে বলে যে মিনিমাম 50। তা আমি বললাম 50 কি? আমি বললাম 50 কি হাজার? বলে যে না ভাই 50 কোটি। তো আমি বললাম যে 50 কোটি টাকা মানে একটা আসনে এরকম খরচ করতে হবে, আমার তো সেই সক্ষমতা নাই। এখন বলছে ভাই তাইলে আপনি ইলেকশন করার মানে ইচ্ছা পোষণ করেন না। এবং আমি যেটা দেখলাম যে অলরেডি বিএনপি মনোনীত যেসব প্রার্থীরা আছেন তারা এলাকায় মানে এর থেকে অনেক বেশি হয়তো খরচ করেছে। তো সেই জায়গায় যারা তরুণ রাজনীতিবিদ আমরা আছি বা অন্যান্য নতুন ধারা রাজনীতি যারা করতে চেষ্টা করছেন, আমার মনে হয় যে ফুয়াদ ভাইরাও একমত হবেন। এই টাকার একটা যে ঝনঝনানি এবং আমরা যে বারবার পরিবর্তনের কথা বলেছিলাম, সেই পরিবর্তনের জায়গাটা আমূল পরিবর্তনটা হয়নি দেখে আসলে এবারও নির্বাচনী যে আসনগুলো আছে সেখানে আসলে মাসল পাওয়ার, টাকার পাওয়ারটাই আসলে মুখ্য বিষয় হিসেবে দাঁড়াবে। কিন্তু তারপরও আমরা ফাইট করতে চাই। আমি মনে করি যে এবার একটা পরিবর্তন সম্ভব, আমরা জনতার দুয়ারে দুয়ারে যাব, দেখা যাক মানে জনগণ আমাদেরকে কিভাবে অ্যাকসেপ্ট করে। আমরা হয়তো টাকা খরচ করতে পারবো না, এখন এটা জনগণের উপর সিদ্ধান্তটা নির্ভর করবে যে তারা আসলে এরকম টাকার কাছে বিক্রি হয়ে আবার তাদের ভোটগুলো বিক্রি করে দিবে, নাকি তারা আসলে তাদের নাগরিক অধিকারটা আসলে তার জনপ্রতিনিধি থেকে বুঝে নেবে। জি, আমি একটু ফুয়াদ ভাইয়ের কাছে যাই। ফুয়াদ ভাই, এই ধানমন্ডি যে আসনটা সেটি খুবই কৌশলগত একটি আসন, তার অবস্থান এবং ধরেন ঢাকার প্রাণকেন্দ্র, ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অনেক কিছু সেখানে। সেখানে আপনার দলের একজন প্রার্থীর পোস্টার আমরা অনেক দিন থেকে দেখছি। আপনার দলের তিনি যুগ্ম সাধারণ সম্পাদক, যে পদে আপনিও আগে ছিলেন, সাধারণ সম্পাদক হওয়ার আগে। ফলে ধরেন আসিফ সাহেব যদি স্বতন্ত্র থেকে না করে কোনো কারণে এবি পার্টি থেকে মনোনয়ন চান, যেহেতু আপনারাও জুলাই গণঅভ্যুত্থানে একসঙ্গে ছিলেন, বুদ্ধি পরামর্শ রাজপথ, অথবা উনি ধরেন স্বতন্ত্র থেকেই করলেন, বিএনপি বিদ্রোহী প্রার্থী দেয়, অথবা বিএনপি ধানের শীষ উনি বিএনপিতে যায়, তাহলে পুরো আসনের সমীকরণটা কি অনেক বেশি অস্পষ্ট হয়ে গেল? এবং আপনার কি পূর্বাভাস, আসিফ সাহেব আসলে কোন দল থেকে নির্বাচন করতে পারেন বলে আপনার রাজনৈতিক পূর্বাভাস? ধন্যবাদ। আসিফ প্রয়োজন একটা দল করেই ফেলতে পারে, কারণ সে নির্বাচন করবে বলেছে। নিবন্ধন নিবন্ধন চাইবে প্রয়োজনে, যেভাবে শাপলার জন্য তারা দাবি করেছে না, ওটা তো তাদের ইন্ডেক্সে, নির্বাচন কমিশনের ইন্ডেক্সে ছিল না, চাইতে পারে, বটম করবে। এখন বটম লাইন হচ্ছে নাগরিক হিসেবে সে তো নির্বাচন করতে পারে। মোটা দাগে যেই প্রশ্নটা সবার ব্যাপারে আসবে সেটা হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব পালন করে এই রকম প্রায় শেষ অবধি দায়িত্ব পালন করে নির্বাচন করাটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের মধ্যে পড়ে কিনা। এখন প্রশ্ন হচ্ছে যে এই প্রশ্নটা শুধুমাত্র আসিফ, নাহিদ, মাহফুজদের ব্যাপারে কেন করা হচ্ছে? এই প্রশ্নটা আপনারা অ্যাটর্নি জেনারেলের ব্যাপারে কেন করছেন না? যে অ্যাটর্নি জেনারেল একবার বলছেন উনি পদত্যাগ করে নির্বাচন করবেন, আরেকবার বলছেন যে কোনো বাধা নাই। টেকনিক্যালি হয়তো নাই, উনি প্রজাতন্ত্রের কর্মচারীর ডেফিনেশনে হয়তো পড়েন না, কিন্তু মাহবুব আলম তো করেছেও। হ্যাঁ, প্রজাতন্ত্রের কর্মচারীর ডেফিনেশনে পড়েন না। উনি যেহেতু বেতন ভাতা পান না, রিটেইনারশিপ আছে অ্যাজ এ লয়ার, এনলিস্টেড সরকারের প্রধানতম লয়ার, সেই হিসাবে মানে উনি নির্বাচন করতে পারবেন। কিন্তু প্রশ্ন হচ্ছে যে একই রকম তো ওদের জন্য অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা থাকলে কোথাও বলে দেয়া নাই তিনি নির্বাচন করতে পারবেন না। এখন কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের ওই জায়গাটা কেন আলোচনায় আসতেছে না? কেন স্টুডেন্ট অ্যাডভাইজার যারা আছে, ছাত্র প্রতিনিধিরা আসছে, এদেরকে কেন বেশি লাইমলাইটে রাখা হচ্ছে? তো সেই জায়গাতে আমার কাছে মনে হচ্ছে যে তাদেরকে ডিফেম করবার একটা বয়ান বিভিন্ন রাজনৈতিক দল এবং গণমাধ্যমে করবার চেষ্টা করা হচ্ছে।
বটম লাইন দেখা দরকার, সেটা হচ্ছে দেখবেন একটা কথা আসছে যে প্রচুর টাকা সে বরাদ্দ নিয়েছে, 2400 কোটি টাকা, 400 কোটি টাকা, এরকম কথা আসছে, অথচ ওই বরাদ্দের ফাইলটা পর্যন্ত একনেকে ওঠে নাই। এখন ধরেন আপনি এই মাসেই তো সর্বশেষ একনেক হবে, একনেকের মিটিং হওয়ার কথা। তো এই মাসেও যদি আসিফের ফাইলটা পাশ হয়, আমরা যারা সরকারের কাজের গতি সম্পর্কে জানি, আরো 1 বছর লাগবে। 1 বছরের আগে এই ফাইল বিল্ডিং এর বাইরেই আসবে না। এটা যে দপ্তর টু দপ্তর যে ঘুরতে হবে বিভিন্ন মিনিস্ট্রি, তাহলে এটার বেনিফিট কি ও আসলে নিতে পারবে? নিতে পারবে না তো। ও কুমিল্লাতে গিয়ে কি বলবে যে আমি তোমাদের জন্য 2500 কোটি টাকার কাজ আনছি? কোথায় বলবে এটা? কোনো দৃশ্যমান কোনো অ্যাক্টিভিটিস তো আসবে না। সরকার বিএনপিতে আসলে এই ক্রেডিট তো বিএনপি তাকে দেবে না। তাহলে প্রশ্ন হচ্ছে, যেটা দেখা দরকার, একটা হচ্ছে কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের জায়গা, যেটা শুরুতে অ্যাড্রেস করা দরকার ছিল অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে, প্রফেসর ইউনূসের পক্ষ থেকে, যে তোমরা ছাত্র প্রতিনিধিরা যারা আসবা তোমরা ফিউচারের পলিটিক্স করবা কিনা, এই জায়গাটা খোলামেলা কথা বলা দরকার ছিল তখন। যেহেতু এই পর্যায়ে চলে আসছে, এখন দেখা দরকার নির্বাচন কমিশনের বিধিমালা মোতাবেক যে এইটা খুব মোটা দাগে কাউকে এক্সট্রা বেনিফিট দিচ্ছে কিনা, যে জায়গাটাকে আমরা বলছি লেভেল প্লেইং ফিল্ড, যে সে এমন একটা মানে পজিশন অফ পাওয়ার থেকে নির্বাচনে আসছে কিনা যেটা তাকে একটা অ্যাডেড বেনিফিট দেবে অন্যদের থেকে। আমি সেটা বোধ করি না। বিএনপি এত বড় দল, এই রকম 10 জন অ্যাডভাইজার আইসা একটা সিটে ক্যাম্পেইন করলেও বিএনপির দলের কাছে এরা উড়ে চলে যাবে। তো সেই জায়গাতে আমি বোধ করছি না যে এটা কোনো রকমের মানে নির্বাচনী বিধিমালা লঙ্ঘন করে তাকে এক্সট্রা কোনো ভ্যালু দেবে এখানে। টাকার কথাটা যেটা আসিফ বলেছে, এটা তো একটা ফ্যাক্ট আকারে বলেছে যে প্রচুর টাকা লাগে এখানে নির্বাচন করতে, এবং সাইফকে যেটা এলাকাবাসীরা বলছে, আমাদেরকে এই কথা আমরা প্রচুর শুনতেছি। এটার বিকল্পটা চ্যালেঞ্জ আকারে নেয়াই তো গণ অভ্যুত্থান তো এমন একটা বাস্তবতা ছিল যে পুরো জাতি ধরে নিয়েছিল যে হাসিনার মতো এই দজ্জাল ফেরাউনের মৃত্যু হবে না 2041-এর আগে, ও মরবেও না। ও যদি মরেও ওকে আওয়ামী লীগ গণভবনে, বঙ্গভবনে মমি করে রাখবে, বসায় রাখবে। সেই হাসিনা তো দেশ থেকে পালায় চলে গেছে। তো নির্বাচনের এই চ্যালেঞ্জটা আছে, কিন্তু আমার নিজের এলাকার ক্যাম্পেইনের এক্সপিরিয়েন্সে আমি দেখতে পাচ্ছি, যেমন আমি বড় মিটিং করি না, আমি শোডাউন করি না, আমি মোটর বাইকে 4-5টা মোটরসাইকেল আশেপাশে থাকে, কারণ আমার নিজের মোটরসাইকেল উঠতে হয় মাঝে মধ্যে রাস্তার বাস্তবতার কারণে। আমি ভ্যানে চড়ি, আমি টেম্পুতে চড়ি। আপনি গাড়ি ব্যবহার করবেন না, আপনি খরচ কমায় ফেলেন। মানে আমাদেরকেও এই চ্যালেঞ্জটা নিতে হবে, আমাদেরকে ওই চ্যালেঞ্জটা নিতে হবে। যেটা একটা বড় দল টাকা দিয়ে নেয়, সেইটা আমাকে প্রত্যেক দিন 5 থেকে 7 কিলোমিটার হেঁটে করতে হইতেছে, অথবা অ্যাটিটিউড দিয়ে করতে হবে, ব্যবহার দিয়ে করতে হবে। এটার একটা লম্বা ফাইট আছে, কিন্তু আমাদের সবাইকে এই ফাইটটা করতে হবে। একটা বিষয় আপনি বলছিলেন যে ধরেন এই মানে ছাত্র উপদেষ্টা বলেই তাকে নিয়ে আলোচনা হচ্ছে কিনা আসিফ মাহমুদের কথা, বা এটা অন্য কোনো রাজনৈতিক গোষ্ঠী বা মিডিয়া ইন্টেনশনালি করছে কিনা। ধরেন অন্য একজন উপদেষ্টা আসিফ নজরুল সাহেব অথবা তৌহিদ হোসেন অথবা ধরেন ডক্টর সালেউদ্দিন আহমেদ, যারা একটু প্রো বিএনপি বলবে, তারা কেউ যদি নির্বাচনের ঘোষণা দিত, তাহলে সেটি নিয়েও কি আমরা আলোচনা করতাম না? না, করবেন। প্রশ্ন হচ্ছে যে তারা নির্বাচনের মধ্য দিয়ে আসা হচ্ছে একটা সুবিধার জায়গা, দেখেন জি, ওই সুবিধা কি অন্য কেউ নিচ্ছে না? কোনো উপদেষ্টা কি বিদেশে পার্মানেন্ট একটা পজিশন, অ্যাম্বাসেডারশিপ ইকুইভ্যালেন্ট পজিশনের জন্য ট্রাই করতেছে না, লবি করছে না? তাহলে সে কিন্তু একটা সুবিধা নিচ্ছে। কোনো উপদেষ্টা কি দেশে বিদেশ থেকে তার পজিশনকে ব্যবহার করে তার এনজিওর জন্য ফান্ড কালেকশনের চেষ্টা করছে না? সেটাও তো করছে। প্রফেসর ইউনূসের সমালোচনা বিভিন্ন ফোরাম থেকে করেছে না? মামলাগুলো উইথড্র করে ফেলেছে, ট্যাক্স রেয়াতের ব্যাপারটা সে পেয়ে গেছে, আইনগতভাবে পেয়েছে, আইনের মধ্যে পেয়েছে। তাহলে প্রশ্ন হচ্ছে যে এগুলোও তো আপনি আলোচনাতে আনতে হবে। কিন্তু প্রশ্ন হচ্ছে আসিফকে কন্টিনিউ যে ব্যাশিং করা হচ্ছে, ও ওয়েস্টেনে গিয়ে না নীলা মার্কেটে কোথায় হাঁসের গোশত খাচ্ছে, মানে ইটস টু মাচ। মানে একটা ছেলে, আপনি এলজিআরডি মিনিস্ট্রি নিয়ে কটা আমি কথা শুনেছি যে তার ওয়ার্ক পারফরমেন্স কেমন, এর আগের এলজিআরডি মিনিস্টাররা কি পারফর্ম করেছে, সে কি ডেলিভার করেছে। তার তো শপথের দায়িত্ব হচ্ছে সে মিনিস্ট্রিকে ডেলিভার করবে, এইটা ডেলিভার করতে পেরেছে কিনা, সেগুলো তো আমি গণমাধ্যমে আলোচনা দেখছি না। আবার আমি তো ওইটা দেখতে চাই। আবার এটাও কি হয়েছে না ফুয়াদ ভাই, ধরেন একজন উপদেষ্টার এপিএস 100 কোটি টাকার অভিযোগ, সেই আলোচনাটা আসিফ মাহমুদ না হয়ে অন্য উপদেষ্টা হলে আরো অনেক বেশি হতো কিনা? মনে হয় না। আর উপদেষ্টা অথবা এই আলোচনাটা যে আমরা এক প্রকার করলামই না, ধরেন
সেটাকে আপনি কি বলবেন? এটা ধরনের ঘটনা আপনারা আরো জানবেন ফিউচারে। প্রশ্ন হচ্ছে যে বড় বড় দলের নেতারা উপদেষ্টা না হয়ে কি হাজার হাজার কোটি টাকা ডিল করতেছে না? আমরা জানি না সচিবালয়ে কারা বড় বড় কন্ট্রাক্ট পাচ্ছে, আওয়ামী লীগের লাইসেন্সে কারা বিগ বিগ মানে টেন্ডারবাজি করে বেড়াচ্ছে, এগুলোর খোঁজখবর আমরা জানি না। মাস্তানি করে লোকরে হুমকি দিয়ে টেন্ডার উঠায় নিয়ে আসতেছে, রিটেন্ডার করাচ্ছে, এগুলো আমরা জানি না? জানি তো এগুলো। কিন্তু প্রশ্ন হচ্ছে দোষটা কেন আসিফকে শুধু ফোকাস করা হচ্ছে? আপনি যদি টেন্ডার ইস্যু নিয়ে শুধু কথা বলেন, ডেভেলপমেন্ট ইস্যু নিয়ে কথা বলেন, সবারটা নিয়ে কথা বলেন। পরিষ্কার। আমি একটু ডাক্তার জাহেদ আপনার কাছে আসি। ধরেন জাহেদ ভাই, আমি ধরেন ঢাকা 10-এর আমার বাসায় ওই এলাকায়, ওইখানে 2জন বিএনপির নেতা দীর্ঘদিন ধরে তারা রাজনীতি করেন। নাসিরুদ্দিন অসীম ছাত্র দলের বড় নেতা ছিলেন, পারিবারিক ব্যাকগ্রাউন্ড, ওই এলাকায় তার একটা নেতা কর্মী দীর্ঘদিন তৈরি করেছেন। শেখ রবি অসংখ্য মামলার আসামি, তিনি 2018-তেও ইলেকশন করেছেন এবং ধানমন্ডিকে আওয়ামী লীগের একটা হাব মনে করা হয়। ফলে ওই জায়গাটা যদি বিএনপি তার নিজের এতদিনের লোকবল রেখে হঠাৎ করে আমদানি করা কাউকে এনে দেয় বা অন্য দলের কাউকে দেয়, সেটা দীর্ঘমেয়াদে বিএনপির রাজনীতিকে আরো দুর্বল করবে কিনা ধানমন্ডির মতো কৌশলগত এলাকায়? আমি আসবো, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তার আগে কয়েকটা জিনিস একটু অ্যাড্রেস করতে চাই। উপদেষ্টাদের যে কারো নির্বাচনে অংশগ্রহণ করা অনৈতিক, বেআইনি না। আমি এথিক্যাল না, এথিক্যাল কেন, আনএথিক্যাল কেন আমি সেটা বলি। আমি একটা হেডলাইন পড়ছি, অন্তর্বর্তীকালীন সরকার অধ্যাদেশ, এটা 11 নভেম্বর 2024 বিবিসি বাংলায় পাবলিশ হয়েছিল, অন্যান্য পত্রপত্রিকায় এসেছে। আমি হেডলাইনটা এখান থেকে পড়লাম। একটা অধ্যাদেশ, একটু একটু আমি আশা করি দর্শকরা মন দিয়ে শুনবেন। এটা অধ্যাদেশ হয়নি। অধ্যাদেশ হওয়ার জন্য শেষে রাষ্ট্রপতির সিগনেচার লাগে। তার আগে কি হয়, উপদেষ্টা পরিষদে এটা আলোচিত হয়, পাশ হয়। এই অধ্যাদেশটা পাশ হয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত রাষ্ট্রপতি সাইন করেননি, মানে সরকার রাষ্ট্রপতির কাছে আর পাঠায়নি। তার মানে ওখানে যারা বসেছিলেন তারা একমত হয়েছিলেন এই অধ্যাদেশটা হবে। এই অধ্যাদেশে স্পষ্টভাবে লেখা আছে যারা এই সরকারে আছেন তারা পরবর্তী পার্লামেন্ট নির্বাচনে অংশগ্রহণ করবেন না। তখন নাহিদ ইসলামও এর পার্ট ছিলেন। সো নাহিদ ইসলামেরও নির্বাচনে পার্টিসিপেট করা আনএথিক্যাল। একটা সমাজে শুধু বেআইনি না হলেই কাজ করা যাবে, তার বাইরেও আমাদের আসলে চিন্তা করা খুবই জরুরি। আসিফ মাহমুদের বরাদ্দ নিয়ে আমি একটা কথা একটু বলতে চাই। পাশ হয়নি, কাজ হবে কিনা সেটা নির্বাচনের উদ্দেশ্য আছে কিনা, যে ডিফারেন্ট ডিবেট। তিনি তার উপজেলায় 450 কোটি টাকা বরাদ্দ দিয়েছেন। তিনি হাসনাত আবদুল্লাহর উপজেলায় 350 কোটি টাকা বরাদ্দ দিয়েছেন। এবং খুব সারপ্রাইজিংলি আগেও এলজিআরডি মন্ত্রী যেহেতু কুমিল্লার ছিলেন, তখন কুমিল্লাতে একটা বিরাট প্রজেক্ট চলছে। এখন এই যে বৈষম্য বিরোধিতার কথাবার্তা না আমরা বললাম, আমরা বৈষম্য বিরোধী বাংলাদেশ চেয়েছিলাম। এই আসিফ মাহমুদ যে প্রকল্প নিয়েছেন সেখানে আমি পড়ছি, পিরোজপুর জেলায় 13 কোটি, জেলায় খাগড়াছড়িতে 14, ঝালকাঠিতে 15, রাঙামাটি 16, কক্সবাজার 16, জয়পুরহাটে 17 কোটি, মানে পুরো জেলায় 13 থেকে 17 কোটি টাকা বরাদ্দ দিচ্ছেন। আর একটা উপজেলায় 450 কোটি টাকা বরাদ্দ দিচ্ছেন। সরি, কিন্তু আমি বলতে চাই, শেখ হাসিনার কথা মনে হলো। আমাদের এডিপি বরাদ্দে দীর্ঘদিন ঢাকা চিটাগাংয়ের পর তৃতীয় জেলা ছিল গোপালগঞ্জ, এবং আমি এটা যোগ করতে চাই, এক গোপালগঞ্জের বরাদ্দ ছিল রংপুর পুরো বিভাগের সমান বেশি। রংপুর বিভাগের 8টা জেলার মধ্যে 8টা জেলার মধ্যে 6টা হচ্ছে আমাদের সবচেয়ে বেশি দরিদ্র, 10টার মধ্যে 6টা রংপুর বিভাগে। সেই রংপুর বিভাগের টোটাল এডিপি বরাদ্দের চাইতে বেশি হচ্ছে এক গোপালগঞ্জ জেলায়। আমি তো তাই দেখছি, এই যে জেলা যতগুলো পড়লাম এগুলো যোগ করলেও 50 হয় না, 60 হয় না, 450 একটা উপজেলায়। সুতরাং এগুলোকে আমরা আসলে প্রশ্ন করব, কারণ এই যে আন্দোলন, অভ্যুত্থান, বৈষম্য বিরোধী বাংলাদেশের আওয়াজ সামনে থেকে যারা আমাদের সামনে কনভে করেছেন, এই টাকা তো বরাদ্দ হয়নি এবং উনি প্রপোজ করেছেন। আমি বলছি উনি প্রপোজ করতে পারেন না তো। এবং এখানে আছে, আমি রিপোর্টটা যদি ডিটেল পড়ে শোনাতে পারবো, একটা র্যাঙ্কিং আছে এলজিআরডির অবকাঠামোর কার খারাপ অবস্থা। কুমিল্লা অনেক উপরে ভালোর দিক থেকে, এর থেকে অনেক খারাপ উপজেলায় বরাদ্দ হয় নাই। একজন মন্ত্রী হিসাবে তিনি অনুরাগ বিরাগের বশবর্তী হবেন। উনি শপথ ভঙ্গ করেছেন, উনি অনুরাগ বিরাগের বশবর্তী হয়েছেন। এজন্য বলছি, এটা পরবর্তীতে কি ইম্প্যাক্ট করবে, যে ডিফারেন্ট ডিবেট। আপনি কি আচরণ করছেন, আপনি তো দিতে চেয়েছিলেন, হয় নাই। নাম্বার 2, নির্বাচনে ব্যয় নিয়ে আমি একটা কথা একটু বলতে চাই। সাইফকেও আমি উৎসাহ দিতে চাই যে তারা ভালো করবেন। টাকা খরচ করলে যদি নির্বাচনে জেতা যায়, আওয়ামী লীগ রাতে সিল মারত না। আওয়ামী লীগ বেসুমার টাকা খরচ করতে পারতো, এক একজনে কয়েকশো কোটি টাকাও খরচ করে। আমি কিন্তু নিশ্চিত, যদি 500 কোটি, 300 কোটি, 200 কোটি টাকা খরচ করে যদি এক একজন জিততে পারতো, শেখ হাসিনা রাতে সিল মারার পথে যেতেন না। ওটা দিয়ে জেতা যায় না আসলে।
টাকা লাগে না আমি তা বলছি না, ইনফ্লুয়েন্স তো করা যায়। না দ্যাট খুব ইনফ্লুয়েন্স করা যায় না, আমি মনে করি না। বাংলাদেশের ওই সময় শেষ হয়ে গেছে। এই জন্য ডক্টর ইউনূস যখন ইউকেতে একটা ইন্টারভিউতে বলছিলেন মানুষ টাকা খেয়ে ভোট দেয়, আমি এটা মনে করি না, সত্যিই মনে করি না। তবে হ্যাঁ, এটাই আমি দ্বিমত করছি না, নির্বাচন কমিশন বা আমাদের আইনে যেভাবে আছে যে আমরা আমাদের কমিশন থেকে আমরা প্রপোজ করেছিলাম আগের চাইতে একটু বাড়িয়েছি যে ভোটার প্রতি 10 টাকা। তো আমাদের অ্যাভারেজ সিটে যদি 4 লাখ ভোটার হয় 40 লাখ টাকা হবে, এই টাকায় আসলে ভোট করা যায় না। না 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 25 করে দিয়েছে। না না আরপিওতে প্রপোজ করা হয়েছে, আমরা আমাদের নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন যে কমিশন কোড অফ কন্ডাক্ট দিয়েছে সেখানে তো 25 লাখ টাকার বার করে দিয়েছে। না, এটা তো আগের ছিল। এখন হচ্ছে আমরা আসলে যেটা বের করেছিলাম এটা একটু বলি। বাংলাদেশে 2 লাখের মতো ভোটারের কনস্টিটিউয়েন্সি আছে, 7 লাখ ভোটারের কনস্টিটিউয়েন্সি আছে। ফলে যেটা হয়, আপনি যখন 25 লাখ করেন ফিক্স করে দিলে হয় না। সো আমরা করলাম কি 10 টাকা পার ভোটার, হ্যাঁ, তাতে যদি হয় 7 লাখের যেটি 70 লাখ খরচ করতে পারবেন। এটা আসলে যথেষ্ট না, আমি এটা সত্যিই মনে করি খরচ আরো বেশি লাগবে। কিন্তু ফুয়াদ ভাইয়ের সাথে আমি একমত যে একটা অল্টারনেটিভ বের করা, যে এর মাধ্যমে করা যেতে পারে। এখন টাকা এই দিয়ে আসিফ কি বিএনপি থেকে নির্বাচন করে জাহিদ ভাই? আপনি বিএনপি রাজনীতি ফলো করেন? আমি সম্ভাবনা দেখি, কিন্তু আমি এটাকে খুবই ভুল বিএনপি না, আসলে আমি বিএনপিতে উনি চলে আসবেন আমার তা মনে হয় না। আমি মনে করি ফ্র্যাঙ্কলি স্পিকিং, যদি এনসিপির সাথেও বিএনপির সমঝোতা হয়, জনাব আসিফ মাহমুদ যদি এনসিপিতেও যান, আসিফ মাহমুদকে সিট ছাড়ার মাধ্যমে আমি আসিফ মাহমুদ কি করেছেন না করেছেন আমি সেই জায়গায় যাচ্ছি না, কিন্তু তার সম্পর্কে পারসেপশন খুব নেগেটিভ আছে। পারসেপশন ম্যাটার করে আসলে। যেমন আপনি এপিএস এর প্রসঙ্গ তুললেন, মানে এপিএস তো চাঁদ, ওর তো নিজের আলো নাই, মন্ত্রীর আলো আলোকিত হয়। সো আমি তখনও বলেছি কথাটা, আমি বলছি না আসিফ মাহমুদ এগুলোর সাথে জড়িত আছেন, কিন্তু দুদকের উচিত ছিল একটা নতুন নজির তৈরি করা, যে যেন আসিফ মাহমুদকেও ডাকতে পারতেন, তারা জিজ্ঞাসাবাদ করতে পারতেন। তারা তো তার এপিএস এর কিছু সাবস্টেন্স পেয়েছেন বলেই তার বিদেশে যাওয়াটা সবকিছু স্থগিত করা হয়েছে। তার যদিও সেই তদন্ত এখন খুব বেশি চলছে না। তো আমি মনে করি বিএনপি দিতে পারে, বিএনপি দলে এসেও হতে পারে, বা এনসিপি হিসাবেও ছাড় দিতে পারে, কিন্তু এটা সঠিক সিদ্ধান্ত হবে না। বিএনপি কেউ যদি সেখান থেকে বিদ্রোহী হয়, যদি বিদ্রোহী হয়, আমার খুব ধারণা শুধু বিএনপির এই সিট বলে না, যদি আপনি যে দুজন প্রার্থীর কথা বললেন বিএনপির, বিশেষ করে একজনের কথা আমি বলি, জনাব নাসিরউদ্দিন অসীম, তিনি দীর্ঘদিন কাজ করছেন, ব্যাকগ্রাউন্ড আছে, তার ইমেজ ভালো আছে, সব কিছু যদি মিলে এরকম বিভিন্ন জায়গায় এরকম ক্যান্ডিডেট আছে। রবি ভাইও যথেষ্ট চেষ্টা করেছেন। তো এরকম যদি ক্যান্ডিডেট থাকে, এটা শুধু ঢাকার এই সিট না, অন্যান্য যেসব সিটেও ছাড়া হবে সেসব জায়গায়ও জিতে আসা কঠিন হবে। কারণ হচ্ছে, আমি ধারণা করি সাইফ জবাব দিতে পারবে, যদি তারা, আমার ধারণা করি, যদি তারা বিএনপির সাথে জোটও করেন, ধানের শীষ নেবেন না। যদিও বিধানও নাই না, বিধান পাল্টাবে বলে আমি মনে করি। আমি মনে করি এই অধ্যাদেশ আবার পাল্টাবে, এটা একটা গেমের পার্ট। যদি আমরা ধরে নিলাম পাল্টাবে, তারপরে সম্ভবত ওরা ওটা নেবে না। সো শাপলা কলি নিয়ে স্বতন্ত্র শক্তিশালী প্রার্থীর সাথে যেটা খুব কঠিন হবে। আচ্ছা জাহিদ ভাই, নানা ধরনের সংকট এখন দেখা যাচ্ছে। বিএনপির খুবই সিনিয়র নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন, এই যা সংকট হচ্ছে এগুলো সব নাটকের অংশ। প্রশ্ন হচ্ছে, এই নাটকের তাহলে পরিচালক কে? এই নাটকের চরিত্র কারা? সেটা নিয়ে আমরা কথা বলতে চাই। দর্শক, তার আগে ছোট্ট একটা বিরতি নিয়ে ফিরছি একটু পরে। দর্শক, বিরতির পর স্বাগত আরেকবার। আমরা কথা বলছি সমসাময়িক বিষয়, বিশেষ করে যে সমস্ত সংকট হচ্ছে। ডাক্তার জাহেদ, আপনাকে দিয়ে শুরু করতে চাই। সব সংকটকে একটা নাটকের অংশ বলে মনে করছেন খোদ বিএনপি মহাসচিব। প্রশ্ন হচ্ছে যে, এবং উনি এটাও বলছেন যে জামাত সহ সমমনা দলের গণভোটের দাবি নির্বাচন বানচালের ষড়যন্ত্র। আসলে কি এখনো নির্বাচন বানচাল করার ষড়যন্ত্র করা সম্ভব, অথবা জামাতের সেই সক্ষমতা আছে, অথবা জামাত সেটি কেন করবে? আর রাজনৈতিক দল সেটা যেমনই হোক, সেটা বিএনপি বা বিএনপির জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের খুবই সজ্জন এবং একজন সুশীল পলিটিশিয়ান হিসেবে খুবই পরিচিতি আছে, কিন্তু তারপর এটা রাজনীতি, এখানে অনেক রেটরিক থাকে। নির্বাচন পণ্ড করার মতো কোনো পরিস্থিতি কেউ তৈরি করতে চেষ্টা করছে বলে আমি মনে করি না। কিন্তু মাঠে যা হচ্ছে এর মধ্যে কিছু ক্যালকুলেশন আছে। আমি নাটক শব্দটা ব্যবহার না করি, কেন বলছি, আমার কাছে অ্যাপারেন্টলি যা মনে হয় সেটা হচ্ছে, সংস্কার প্রশ্নে বিএনপির একটা দাবিকে অন্তত যতগুলো ক্রিয়াশীল রাজনৈতিক দল আছে তারা ইললজিক্যাল মনে করে, সিভিল সোসাইটির একটা বড় অংশ এটাকে ইললজিক্যাল মনে করে, এবং আমি মনে করি বিএনপি যেটা করতে চায় সেটা সে যুক্তি দিয়ে এস্টাবলিশও করতে পারবে না। সেটা হচ্ছে, আপার হাউস যে হবে সেটা লোয়ার হাউসের সিটের প্রপোর্শনে হবে, এটা লজিক্যাল না। ফলে আমি যতটুকু বুঝতে পারি সেটা হচ্ছে, পরিস্থিতিটা এমন তৈরি করা হচ্ছে চাপ তৈরির জন্য বিএনপির ওপরে, যে তুমি এই জিনিসটা একটু অন্তত মেনে নাও,
মেনে নিয়ে, আমি এই মেনে নেওয়াটাও কিন্তু বেশ দুর্বল আপার হাউস যেভাবে হওয়ার কথা ছিল, পিআর ভোটের পার্সেন্টেজেরও যদি হয়, ক্ষমতা জাস্ট মানে সংবিধান সংশোধনের একটা জায়গা ছাড়া আর কিছুতেই তেমন নাই, এবং সেটা জেনারেল মেজরিটি। সো আমার মনে হয় যে সাম্প্রতিক যে ঘটনাগুলো ঘটছে, এইগুলো প্রত্যেকটা আসলে এক ধরনের চেষ্টা, আমি এটাকে অসৎ উদ্দেশ্যে তাও বলবো না, কিন্তু যে প্রসেসে করা হচ্ছে সেটা ঠিক হচ্ছে কিনা ডিবেট করা যেতে পারে। উদ্দেশ্য হচ্ছে বিএনপি যাতে অন্তত ওই দাবিটা মেনে নেয়। আমার মনে হয় ওই দাবিটা মানার সাথেই এই যাবতীয় সংকট আমরা মেলাতে পারি। ফলে দলগুলো যারা নেমেছে তারা এটার উদ্দেশ্যেই নেমেছে। তো লোয়ার হাউসে পিআর, নভেম্বরে গণভোট হতে হবে, এগুলো প্রত্যেকটা হচ্ছে চাপ দেওয়ার প্রসেস। এগুলো থেকে সরে গিয়ে আপনি ঠিক আছে ওইটা যদি হয় তাহলে আমরা এগুলো সরিয়ে নেব, এইরকম এটাকেই সম্ভবত তিনি না। সেক্ষেত্রে গণভোটটা কি একই দিনে আমার মনে হয় হয়ে যাবে, এবং সেই গণভোটের নোট অফ ডিসেন্টও থাকবে। বিএনপি যদি একটা নোট অফ ডিসেন্ট তুলে নেয়, বাকি নোট অফ ডিসেন্টগুলো গণভোটে থাকবে বলে আমি মনে করি। সেই ক্ষেত্রে আর স্বাভাবিকভাবে যেটা হয়, বিএনপি ক্ষমতায় এসে তার নোট অফ ডিসেন্টের বাইরেরগুলোই করবে, বা যেই ক্ষমতায় আসুক, এনসিপি আসলে এনসিপিটা বাদ দিয়ে করবে। সো এই একটা জায়গায় ফলে এক ধরনের চেষ্টা আছে, এবং সমস্যাটা কোন জায়গায় দাঁড়ায়, বিএনপির জুতো যদি আপনি পায়ে দিয়ে দেখেন তাহলে দেখবেন, আপনি দেখছেন রাজনৈতিক দলগুলো তো করছেই, টু সাম এক্সটেন্ট ঐক্যমত্য কমিশন এবং সরকারও এগুলোর পার্ট হয়ে পড়ছে আমার কাছে মনে হয়। কারণ সর্বশেষ ঐক্যমত্য কমিশন যেভাবে এইটাকে বাস্তবায়নের সুপারিশ করেছে, এবং খুবই সারপ্রাইজিংলি এবং দুঃখজনকভাবেও বলবো, আমাদের প্রধান উপদেষ্টা ওইটার আবার চেয়ারম্যান, সো উনিও এটার পার্ট হয়ে পড়েছেন। তাতে মনে হতে পারে যে যারা নিউট্রালি কাজ করার কথা ছিল, ডক্টর ইউনুস ডেইলি স্টার সম্পাদককে একটা ইন্টারভিউতে বলেছেন আমরা ফ্যাসিলিটেটর, শাসক না, মাহফুজের নামকে বলেছেন ৩-৪ মাসের মাথায়, কিন্তু আমরা সেটা দেখছি না সরকারের আচরণ বা ঐক্যমত্য কমিশনের আচরণ। সো বিএনপির জায়গা থেকে মনে হচ্ছে এখন বিএনপি অ্যান্ড আদার ভার্সাস পলিটিক্যাল পার্টিজ, সাথে আবার ঐক্যমত্য কমিশন, সরকার, এই ধরনের একটা প্রেক্ষাপট। আবারও বলছি, বিএনপিটা মেনে নিলেই সবচেয়ে ভালো ছিল অনেক আগে, কিন্তু এখন যেহেতু ইলেকশন অনেক কাছে চলে এসছে, এত সমালোচনা করেও সেখানে স্টিক করলো, কিন্তু এখন যদি মেনে নেয় সে হয়তো ভাবছে সেটা তার নির্বাচনের আগে তার দুর্বলতা প্রকাশ করে। জি ফদ ভাই, এই নাটকটার আসলে কেন্দ্রীয় চরিত্র কে এবং এই নাটকটার আসলে পরিচালক কে? ধরেন ডাক্তার জাহিদের যেরকম বিশ্লেষণ যে এটা আসলে মেনে নেওয়া হবে, এটা একটা বার্গেনিং টুল, তাই যদি হয় তাহলে জামাতের নায়েবে আমির যখন মির্জা সাহেবকে ফোন করলেন তাহলে তো সেখানে বসেই এটা হয়ে যাওয়ার কথা। তাহলে আবার মাঝখানে এই 11 তারিখের আন্দোলন, এর সঙ্গে সরকারকে জড়ানো, সরকারকে রেফারি হিসেবে রাখা, এবং সরকার রেফারি মানে প্রফেসর ইউনূস রেফারি, সেই প্রক্রিয়া তো আপনারা 8.5-9 মাস ধরে ভাই করলেন, তাহলে এটি আবার কেন শুরু করতে হচ্ছে? কারণ হচ্ছে যে এটাকে ভালোভাবে এজেন্ডাভুক্ত করে ডিল করা হয়নি। যেমন ধরেন আপনার আমাদের তো প্রায় 1500-র মতো ইস্যু আসছে সংস্কার কমিশনগুলো থেকে, এজেন্ডাভুক্ত করা হয়েছে 18-19টা টপিকের মতো এজেন্ডাভুক্ত করা হয়েছে। জামাত, ইসলামী আন্দোলন বাংলাদেশ, চরমনাই, বেশ কয়েকটা দল কিন্তু বারবার দাবি করেছে নিম্নকক্ষে পিআরের নির্বাচনের ব্যাপারে এজেন্ডাভুক্ত করে আলোচনা করা হোক। আমি আমার পক্ষ থেকে এবং আরও কয়েকজন আমরা জনপ্রশাসন সংস্কার এবং পুলিশ সংস্কার নিয়ে আরও সিরিয়াস কনভারসেশনের জন্য বারবার দাবি তুলেছি। এটা ওখানে হয় নাই। এখন হয় নাই কি এটা মানে সংখ্যাগরিষ্ঠের মতবাদ না একটা থাকায় হয় হচ্ছে নাই, না সরকারের সদিচ্ছা? প্রফেসর আলী রিয়াজ পুলিশেরটা তো যাই নাই সম্ভবত, ওই যে শুধু আপনার কমিশনের অংশটুকু আলোচনা হয়েছে, কিন্তু টোটাল হলিস্টিক যে রিফর্ম সেটা নিয়ে কোনো আলোচনা হয়নি। প্রফেসর আলী রিয়াজ বারবার যেটা বলেছেন, সময় নাই, আমাদের তো এই 15 তারিখের ভিতর শেষ করতে হবে, আরও প্রসেস আছে, এইটার ফর্মালিটিস আছে, এটা সেটা। কিন্তু আমার কাছে মনে হয়েছে যে ওনাদের আসলে ফোকাস ওই কয়টা বিষয়তে ছিল, যে কনস্টিটিউশনাল বিষয়গুলো যেগুলো ছিল রাষ্ট্র কাঠামো কেন্দ্রিক, এগুলোকে রিজলভ করে দেওয়া। বাকিটা সময়ের মধ্যে এই দলগুলো যে ক্ষমতায় যাবে কমিশনের রিপোর্ট মোতাবেক তারা এটাকে ফাংশন করবে অথবা অ্যাক্ট করবে। এখন সেই জায়গাতে জামাত এবং যারা পিআরের দাবি করছে, এখন এই যে 8 দল একসাথে আন্দোলন করছে, তাদের তো এখানে 2টা পলিটিক্স আছে। একটা পলিটিক্স তার নিজস্ব ইন্টারেস্ট, যে ভোটের রাজনীতিতে তার যে পার্সেন্টেজটা আছে তার পার্লামেন্টারি সিটে কখনো এটা রিফ্লেক্টেড হয় না। অতএব কোনো না কোনো ফর্মে যদি পিআর আসে তাহলে এইটার একটা পলিটিক্যাল ইলেকটোরাল বেনিফিট সে আসলে পাবে, জামাত পাবে, ইসলামী দলগুলো পাবে, ধরেন 1%, 2% ভোট অনেকেই পাবে, কিন্তু একটাও সিট পাবে না। তো সেই জায়গাতে চিন্তা করছে তাহলে আমি এটার জন্য চেষ্টা কেন করবে না? অ্যাজ এ পলিটিক্যাল পার্টি তার ইন্টারেস্টটা তো এখানে থাকতেই পারে ইন এ ডেমোক্রেসি। দ্বিতীয় পলিটিক্সটা হচ্ছে যে বিএনপিকে কোণঠাসা করবার পলিটিক্যালি সে তো কিছু ওয়েপেন খুঁজবে, যে কোনো রাজনৈতিক দল।
রাজনৈতিকভাবে আরেকটা রাজনৈতিক দলকে কোণঠাসা করা, তাকে কোনোভাবে প্রেশার ক্রিয়েট করা, জনগণের কাছে আরও বেশি মুখোমুখি জবাবদিহিতার জায়গায় নিয়ে যাওয়া, সেটার জন্য সে চেষ্টা করবে। এবং এটা ধরুন তো ইলেকশন ক্যাম্পেইন এখনো শুরু হয়নি, ক্যাম্পেইনে আসতে পরে দেখবেন যে কিভাবে এক দল আরেক দলকে সংস্কার বিরোধী, কাদের কারণে সংস্কার হয় নাই, কাদের কারণে এটা হয় নাই, সেইটা হয় নাই, কমিশন কেন ফেল করছে, জুলাই সনদ কেন ফেল করছে, এই আলোচনাটাগুলো তখন আরও ব্যাপক আকারে হাজির হবে। তো সেই জায়গাটার জন্য একটা মোমেন্টাম, একটা শানে নজুল টাইপ সিচুয়েশন তারা তৈরি করে রেখে যাচ্ছে এখনই। তো বাট দিন শেষে এইটাকে আমি মোটা দাগে খুব সংকটের দিকে চলে যাচ্ছে, নির্বাচন ভণ্ডুল হয়ে যাবে, দিন তারিখ পিছায়া যাবে, অথবা কেউ নির্বাচনে বয়কট করবে, যাবে না, এরকম কোনো অনিশ্চয়তা আমি দেখতে পাচ্ছি না। বরং এটার মধ্য দিয়ে হচ্ছে পলিটিক্যালি একজন আরেকজনকে আন্ডারমাইন করা, জনগণের মুখোমুখি করবার একটা পলিটিক্স করতেছে। সেই বাস্তবতা থেকে হয়তো মির্জা সাহেব এটাকে নাটক বলছেন, মানে বলতে পারেন ওনার জায়গা থেকে এটা একটা পলিটিক্যাল স্টেটমেন্ট সেটা। বাট পার্সোনালি আমি মনে করি যে কোনো রাজনৈতিক দলের একজন আরেকজনের চায়ের অফারটা সবসময় গ্রহণ করাটা জাতীয় স্বার্থে ভালো। এতে যেটা হয় টেনশন ডিফিউজ হয়ে যায়, টেনশন কমে যায়, এবং রাজনৈতিক দলগুলোর ভিতরে যদি টেনশন কমে যায়, ন্যাশনালি এটার একটা ইফেক্ট পড়ে। জনগণ মনে করে যে না, আমাদের দেশের দলগুলো আমাদের জন্য, দেশের জন্য ভাবছে, কাজ করছে, কথা বলছে। তা না হলে যেটা হবে, আপনার এই আস্থাহীনতা তৈরি হবে। দেখবেন যে কোনো জায়গাতে গেলে ভাই ভোট হবে, কেন জনগণ এই প্রশ্নটা করে হচ্ছে এই দলগুলোর ভিতরে যখন আস্থা অনাস্থার এই জায়গাগুলো দেখে যে তারা বসে কথা বলতে চাচ্ছে না, চা খেতে চাচ্ছে না, তারা এইটার জন্য বসে যাচ্ছে, সেইটাকে রিফিউজ করেছে, ডিক্লাইন করেছে, বসলে কি সমস্যা ছিল, কমিশনে তো বসছে। রাজনৈতিক দলগুলো বিএনপি জামাত হাজারবার বসছে না গত 30 বছরে, একটা বসছে তো, সফল হোক বা না হোক বসাটা গুরুত্বপূর্ণ। তারা তো জোটের রাজনীতি করেছে, সফলভাবেই তো বসছে। তারা জোটের রাজনীতি করেছে না বিএনপি জামাত, তাহলে এখন বসতে পারবে না কেন? বসলে কি ক্ষতি হবে? বরং হচ্ছে আমরা বোধ করছি বসার পাশাপাশি যেই ইলেকশন পলিটিক্সটা দেখা দরকার সেটা হচ্ছে ম্যানিফেস্টোর পলিটিক্স, যে আসলে নির্বাচনে কি নিয়ে আপনারা মানুষের কাছে যাচ্ছেন, সেটা হচ্ছে কম্পিটিশনের জায়গা। সাইফ মুস্তাফিজ, আপনাদের দল নিয়ে একটা জিনিস মানুষ এখনো পরিষ্কারভাবে বোঝেন না বা এখনো প্রশ্ন আছে। আপনারা এখন পর্যন্ত বলে আসছেন একই সঙ্গে নির্বাচন করবেন, কারোর সঙ্গে জোটবদ্ধ হয়ে নির্বাচন করবেন, এককভাবে নির্বাচন করবেন। আবার কোথাও কোথাও মনে হচ্ছে, বিশেষ করে উপদেষ্টা আসিফের এই মুভটা মনে হচ্ছে যে বিএনপির সঙ্গে আপনাদের একটা নেগোসিয়েশন বা গোপন সমঝোতা হয়তো হচ্ছে। ফলে অনেকের মনে এখন প্রশ্ন যে আসলে মূল খেলাটা কি বিরোধী দলকে হবে সেটা নিয়ে। মানে এ ধরনের খবরে বের হচ্ছে যে শেষ পর্যন্ত জামাত নাকি সরকারের অংশীদার হবে, অথবা জামাত বিএনপি একসঙ্গেও থাকতে পারে, এরকমই একটি খবর ভারতীয় পত্রিকাকে উদ্ধৃত করে দৈনিক যুগান্তর প্রকাশ করেছে। ফলে আসলে কোন দিকে যাচ্ছে এটি একটি জায়গা। এবং 2 নম্বর প্রশ্নটা হচ্ছে যে ধরেন এই একটা ঐক্যমতে আসার জন্য 8.5-9 মাসের চেষ্টা, ফুয়াদ ভাই বললেন সেটা এজেন্ডাভুক্ত হয়নি। তাহলে এই এতদিনের চেষ্টায় যে বিষয়ে ঐক্যমত হওয়া গেল না, সেই বিষয়ে এখন জামাতের উদ্যোগের পরেও বিএনপি যেহেতু গেল না, ফলে সরকার যদি একটা কিছু চাপিয়ে দেয় সেটা নিশ্চিতভাবে কারো না কারো পক্ষে অথবা বিপক্ষে যাবে। সেক্ষেত্রে এনসিপির করণীয় কি হবে? আসলে মানে যে খেলার কথা বললেন, সেই খেলা যে আসলে কোন লেভেলে চলছে এটা আসলে বোঝা দেয়। এখন আপনি যদি হিসাব নিকাশ করেন, বিএনপি যেই আসনে আসলে প্রার্থী দিয়েছেন, যেমন ঢাকা 11, সেখানে কিন্তু বিএনপি তাদের একটা হেভিওয়েট প্রার্থী দিয়েছেন, এবং আমাদের আহ্বায়ক নাহিদ ইসলাম সম্ভাব্য প্রার্থী হিসেবে ওইখানেই ইলেকশন করছে। কুমিল্লার দেবিদ্বার, সেখানে কিন্তু বিএনপি একজন হেভিওয়েট প্রার্থী দিয়েছেন, সেখানে আমাদের হাসনাত আবদুল্লাহ ইলেকশন করছে। পঞ্চগড়ে যে আসনে সার্জিস আলম ইলেকশন করছে, সেখানেও কিন্তু তাদের প্রার্থী দিয়েছেন। ইভেন নাসির উদ্দিন পাটোয়ারির ঢাকা 18 বা আক্তার হোসেনের যে আসন, সবগুলোতেই কিন্তু বিএনপি প্রার্থী দিয়েছেন। তাহলে আসলে কোন ইকুয়েশনে আমরা বিএনপির সাথে জোট করছি, এটা আসলে আমার খুব বেশি বোধগম্য না। বরঞ্চ আপনি এই ইকুয়েশনটা দেখতে পারেন যে বিগত সময়ে আওয়ামী লীগের সাথে যেরকম জাতীয় পার্টি একরকম মানে দামি দল হিসেবে সঙ্গী সাথী হিসেবে সাপোর্ট দিয়েছে, এবার আসলে সেরকমটাই হচ্ছে কিনা। এই উপর দিয়ে আসলে এত মানে রাগ, ক্ষোভ, বিরাগ, কিন্তু আসলে ভিতরে যে তাদের জাতীয় পার্টিটা কি, এখনকার জাতীয় পার্টিকে, এটা আমাদের জামাত ইসলামী। আচ্ছা, তো সে জায়গা থেকে তাদের তো আসলে নিজস্ব পলিটিক্স আমি খুব বেশি দেখিনি। মানে তারা অভ্যুত্থানের পর থেকে তো একরকম প্রক্সি পলিটিক্স করে যাচ্ছে, এবং সেক্ষেত্রে তারা দেখা যাচ্ছে যে কোনো সময় এনসিপির উপরে ভর করে, কোনো সময় অন্যান্য রাজনৈতিক দলগুলোর উপর ভর করে নিজেদের এজেন্ডা কিন্তু বাস্তবায়ন করছে। তারাই কিন্তু সবার আগে বিভিন্ন আসনে প্রার্থী ঘোষণা করে ফেলেছিলেন। তারা অ্যাকচুয়ালি আসলে তারা
মানে কি চায় এটা কিন্তু কোনো জায়গায় ক্লিয়ার না। তারা আসলে এই সংস্কার চায়, তারা আসলে সিস্টেমেটিক পরিবর্তন চায়, নাকি তারা কোন শাসন কায়েম করতে চায় সেটাও কিন্তু এখনো ক্লিয়ার না। তাদের যে গঠনতন্ত্র, তাদের যে আইডিওলজি, সেটা কিন্তু অনেকাংশেই ভেঙে গিয়েছে। আমরা যেটা ছাত্র সংসদগুলোয় দেখলাম, তারা যে আইডিওলজি ধারণ করে, তো জামাত আসলে কি টাইপ পলিটিক্স করছে সেটা আমার আসলে ক্লিয়ার না। এবং বিএনপির জায়গাটাও ডে ওয়ান থেকে ক্লিয়ার, তারা আসলে কোনো রকম পরিবর্তন কিছু চায় না। এবং তারা তো বলছেই যে আসলে তারা এগুলো বুঝেও না। আজকে আমরা শুনলাম মির্জা ফখরুল ইসলাম আলমগীর এমন একটা কথা বললো যে তিনি নাকি গণভোট, জুলাই সনদ বোঝেন না। দেখেন, আমি মনে করি যে প্রত্যেকটি পেশায় আসলে রিটায়ারমেন্টের একটা ব্যবস্থা থাকা উচিত। স্পেশালি মানে 60 বা এরকম একটা বয়স থাকা উচিত, যার পরে আসলে তার অন্য লাইফ লিড করা উচিত বা তার সেই জায়গা থেকে চলে যাওয়া উচিত। মানে এটা আপনারা বলছেন? হ্যাঁ, আমরা বলছি। মানে আমাদের মানে এই যে উপদেষ্টা পরিষদ 5 আগস্টের পরে বানানো হয়েছে, তার অনেকের বয়স 70-এর উপরে। আমরা প্রধান উপদেষ্টার কথা প্রধান উপদেষ্টা সহ অন্যদের কথাও বলছি, ওয়াহিদুদ্দিন মাহমুদ স্যার, এবং তারা মূলত আপনাদের মনোনীত। হ্যাঁ, ডেফিনেটলি। কিন্তু সেই মনোনীত যারা আছেন তারা কিন্তু কেউ বলছে না যে তারা জুলাই সনদ বোঝে না, তারা গণভোট বোঝে না। তাহলে তো এটা বয়সের ইস্যু না, সম্ভবত ব্যক্তির মেজর অংশে আমার মনে হয় যে রিটায়ারমেন্টের থাকা উচিত। বয়সের জায়গা থেকে কিছু কিছু মানুষের এরকম উপদেষ্টা মূলত যারা বুঝতেছেন, সেটা হয়তো বা একটু ডিফারেন্ট কেস থাকতে পারে। ਪਰ মেজর অংশে আমার মনে করি যে রাজনীতির রিটায়ারমেন্ট হওয়া উচিত। কারণ যখন আপনি দেখবেন যে আমাদের বাংলাদেশের পলিটিক্সে আপনি দেখবেন যে অনেক আসনেই আছে তারা মৃত্যুর আগ পর্যন্ত সেই আসনে আসলে এমপি হতে চায়। সেখানে আসলে যে নতুন যে তাদের তরুণ প্রতিনিধি আছে বা মধ্যবয়স্ক যারা প্রতিনিধি আছে, তাদেরকে যে লিডারশিপ হিসেবে তৈরি করা, সেটা কিন্তু আমাদের বাংলাদেশের পলিটিক্সে কিন্তু নাই। এইবারই প্রথম আমার মনে হয় যে বাংলাদেশের ইতিহাসে এরকম 300 আসনে এরকম বড় একটা চমক সবাই দেখতে যাচ্ছে। তরুণ, মধ্যবয়সী যারা আসলে সম্ভাবনাময় একটা জায়গা বাংলাদেশকে দেখা যাচ্ছে, তারা কিন্তু সেই আসনগুলো আসছে। তো আমি যেটা বলতে চাই, আসলে মানে মির্জা ফখরুল ইসলাম আলমগীর যে বললেন যে তিনি আসলে এটা বোঝেন না, তাদের আসলে দলের মানে যেভাবে জন্ম হয়েছে সেই ইতিহাসটা হয়তো তিনি জানেন কিনা আমি আসলে জানি না। মানে মেজর জিয়াউর রহমান কিন্তু মানে সামরিক শাসক থেকে জননেতা কিন্তু হয়ে উঠেছিলেন গণভোটের মাধ্যমে, হ্যাঁ না ভোটের মাধ্যমে। তো গণভোটের ফরম্যাট তিনি বুঝছেন না, তার এলাকায় যে তিনি বুঝাচ্ছেন যে গণভোট কিসের তা জানে না, আবার জুলাই সনদ কি তা জানে না, এটা আসলে মানে খুবই দুঃখজনক। তার মতো এরকম বর্ষিয়ান প্রজ্ঞাবান একজন লিডারের থেকে এরকম বক্তব্য শোনা। তো আমরা আশা করব তিনি আরও দায়িত্বশীল বক্তব্য দেবেন। এবং তারা প্রথম থেকেই যেরকম সংস্কার বিরোধী একটি পজিশনে ছিল, সেই জায়গা থেকে যদি এখনও এরকম পজিশনে থাকে, আমার মনে হয় যে তাদের মানে পতন বা তাদের আসলে জনগণ যেভাবে প্রত্যাখ্যান করবে, সেটা আসলে খুব ভয়াবহ জায়গা ধারণ করবে। সাইফ, কোনো কারণে কি আপনার কাছে মনে হয়, যদিও ব্যারিস্টার ফুয়াদ বলছিলেন যে এটা নিয়ে নির্বাচন পিছিয়ে যাবে অথবা নির্বাচন বাধাগ্রস্ত হবে, রাজপথ অনেক উত্তপ্ত হবে, এরকম একটা ইঙ্গিত কেউ কেউ দিচ্ছেন, বিশেষ করে জামাত ইসলামী 11 তারিখে মাঠে নামবে এবং জামাত ইসলামীর মাঠের শক্তি খুবই দৃশ্যমান, ফলে নতুন করে রাজপথ আবার উত্তপ্ত হবে কিনা, এবং সরকার যদি গণভোটের বিষয়ে একটা সিদ্ধান্ত নেয়, সেটা যদি বিএনপির মনোপুত না হয়। আজকে বিএনপির আমির খসরু মাহমুদ চৌধুরী বলছেন যে কথায় কথায় আপনার রাস্তায় যাবেন, বৃহত্তর দল হিসেবে যদি মাঠে নামে তাহলে তো সংঘর্ষ হবেই। ফলে সেই পথে আমরা এগোচ্ছি কিনা সেটি নিয়ে আমরা কথা বলি। দর্শক, তার আগে আবার একটা বিরতি নিই। দর্শক, আরেকবার স্বাগত 24 ঘন্টায়। সাইফ, একদম শেষ সময়ে আমরা হাতে অল্প সময়, গণভোট আগেই করতে হবে, নাহলে কঠোর আন্দোলন, গণভোটের দাবি উপেক্ষা করলে জাতীয় নির্বাচন সংকটের মুখে পড়বে, পারওয়ার সাহেব বলছেন। বিএনপির মুখে আগের রেজিমের সুর বলছেন জামাত নেতা হামিদুর। তার মানে কি এই যে কঠোর আন্দোলন, 11 তারিখের ঘোষিত কর্মসূচি, সেটা কি রাজপথে একটা উত্তেজনা নিয়ে আসতেছে? দেখেন, এটা আসলে সামনের দিনগুলোতে বলা যাবে। এখন প্রত্যেকটা দলেরই আসলে নিজস্ব কিছু কর্মী বাহিনী আছে, নিজস্ব কিছু দলের লোকজন আছে যারা আসলে ডাকলে মাঠে আসে, নামে। কিন্তু আমাদের দেখতে হবে যে মেজরিটি যেই মানে অডিয়েন্স, যারা আসলে সাইলেন্ট ভোটার, যারা আসলে আনডিসাইডেড ফ্যাক্টর হিসেবে কাজ করছে, তারা এটাতে কানেক্টেড ফিল করছে কিনা, তাদের উপরে ডিপেন্ড করছে। মানে অ্যাকচুয়ালি আসলে জামাত এবং বিএনপি তারা কি জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য লড়ছেন, নাকি তাদের রাজনৈতিক টুল হিসেবে কোনো বার্গেনিংয়ের জায়গা হিসেবে তারা এগুলোকে ব্যবহার করছে? এখন রাজনৈতিকভাবে জনগণ অনেক সচেতন। আপনি শহর থেকে শুরু করে গ্রামের চায়ের দোকানের যাদেরকে দেখবেন, তারা কিন্তু রাজনীতি বোঝে, রাজনীতি নিয়ে আলোচনা করে, এবং জুলাই সনদ বা জুলাই সনদের ভেতরে কি আছে এগুলো নিয়েও কিন্তু আলাপ আলোচনা হয়। রাজনৈতিক দলের যারা আছেন তারা দীর্ঘ প্রায় 1 বছরের ওপর সময় ধরে হয়তো আলোচনা করছেন। এটার ইম্প্যাক্ট সারা দেশেই আছে। শুধুমাত্র জুলাই সনদ নামে কিন্তু এখন এটি আর নেই। এটার ভিতরে কি আছে, এটার পরিবর্তন হলে কি হবে, মানুষের ভাগ্যের পরিবর্তনগুলো কীভাবে এগুলোর সাথে যুক্ত,
এবং সিস্টেমেটিক পরিবর্তনটা যে 17 বছর ধরে হয়নি দেখেই আসলে বর্তমানে এরকম একটা সিচুয়েশন দিয়ে আমরা গিয়েছি, সেটা মানুষ এখন মোটা দাগে বোঝে। এখন আলাপটা কিন্তু দেখা গেছে যে মানে গণভোট আগে না পরে, কিন্তু তাদের মধ্যে আমরা দেখছি না কিন্তু জুলাই সনদের বাস্তবায়ন কিভাবে হবে, আইনি ভিত্তি কিভাবে হবে, এটা নিয়ে আলোচনা নেই। তো আমি বারবারই দেখি যে এই দুটি দল, গণভোট হলেই তো সেটি অনেকখানি এগিয়ে যায় না? হ্যাঁ ডেফিনেটলি এগিয়ে যায়, কিন্তু জামাতে ইসলাম তারা কি জুলাই সনদের আইনি ভিত্তির ব্যাপারটা নিয়ে কি কনসার্ন হয়ে কথাগুলো বলছে? তারা শুধুমাত্র এর আগে যেরকম আমরা দেখেছি, শুধুমাত্র মানে যেখানে আমরা মনে করি যে আপার হাউসে পিয়ারটা খুবই গুরুত্বপূর্ণ এবং এটা কিন্তু মোটামুটি এগিয়ে ছিল, তাদের হঠাৎ করে লোয়ার হাউসে পিয়ারের আলাপটা এনে এবং রাস্তায় চলে যাওয়া, সেটা কিন্তু অনেক ক্ষেত্রে অপ্রাসঙ্গিক করে দিল এবং এটা কিন্তু বিএনপি এবং জামাতের মধ্যে একটি মানে বার্গেনিং টুলের মতো হিসেবে কাজ করছে। ঠিক সেম এখনো মানে জুলাই সনদটার আইনি ভিত্তিটা কি হচ্ছে, এটার বাস্তবায়নের রূপরেখাটা কি হচ্ছে, সে আলাপের বিপরীতে গিয়ে এখন আলাপটা উঠে গেছে যে গণভোট আগে নাকি পরে বা এক সময়। ভাই, বিএনপিও যদি রাজপথে নামে বা তাহলে কি হবে? সংঘাত আবার অনিবার্য কিনা, নাকি আমির খসরু সাহেবও যেটা বললেন সেটা শুধুই পলিটিক্যাল রেটরিক? বিএনপি রাস্তায় নামবে না, রাস্তায় নামা হচ্ছে তার জন্য লস প্রজেক্ট। কারণ বিএনপির ইতিমধ্যে বিভিন্ন কারণে দেশে প্রচণ্ড বদনাম তার হয়ে গেছে বিভিন্ন আসনে, এবং ক্যান্ডিডেট সিলেকশনের পরে কিন্তু এগুলো আরও বেশি সারফেস আসতেছে। অতএব বিএনপি এটা মুখে বলেছে, কিন্তু তার জন্য কৌশলগত বাস্তবতা হচ্ছে যতটুকু সাইলেন্ট থেকে তার নির্বাচনটা তার গুছায় উঠায় নেওয়া আর কি। এই জন্য আমি প্রিটি শিওর বিএনপি মাঠে নামবে না, মুখের রেটরিকগুলো চলবে এবং সে তার ক্যান্ডিডেট সিলেকশন, নেগোসিয়েশন, অন্যান্য রাজনৈতিক দলের সাথে তার যে আসনের ভাগাভাগি বোঝাপড়া আছে, এটাই সে আসলে ফোকাস থাকবে। কিন্তু জামাত তো মাঠে নামছে। জামাত নামছে কারণ তার তো যুগপদের একটা 5 দফা কর্মসূচি নিয়ে তারা নেমেছে, তো সেটা সম্ভবত তারা এই মাস কন্টিনিউ করবে, কারণ আগামী মাসে তো তফসিল দিয়ে দিবে এনিওয়ে। তো এটা এরপরে তার কন্টিনিউ করবার সুযোগ তার নাই আর কি। মানে তফসিল দেওয়ার আগ পর্যন্ত, তার মানে নভেম্বরে আমাদেরকে রাজপথে খানিকটা উত্তেজনা দেখতে হবে। সামান্য, এটা উত্তেজনা বলবো না, কিছু রাজনৈতিক কর্মসূচি চোখে পড়বে আর কি। জি জি। জাহিদ ভাই, আপনার কাছে শেষ প্রশ্ন হচ্ছে, নির্বাচন কি আসলে খানিকটা অনিশ্চয়তার মুখে কিনা? এবং অনেক মানুষ প্রশ্ন করে, আমাদেরকেও দেখো ভাই ফেব্রুয়ারিতে ভোট হচ্ছে কিনা, এইটা কেন হলো? এবং এনসিপি নেতা ধরেন আক্তার বলছে যে কোনো কারণে সংস্কার আটকে গেলে নির্বাচন নিয়ে একটা ধোঁয়াশা তৈরি হবে। ফলে এই ধোঁয়াশাটাকে আসলে তৈরি হয়েছে নাকি এটা তৈরি করার চেষ্টা করা হচ্ছে? ধোঁয়াশা তৈরির চেষ্টাও হচ্ছে না। মানে আমরা যদি এই ব্যাপারগুলো নিয়ে কনফিউশন তৈরি করে চাপ দিতে পারি, মানে এই যে বিএনপি বলছে জামাতের এই কর্মসূচি নির্বাচনকে পিছিয়ে দেওয়ার জন্য, এগুলো বললে কিন্তু আপনি আপনার প্রতিপক্ষকে জনগণের সামনে চাপে ফেলতে পারেন। কারণ মানুষ একটা নির্বাচন চাইছে, নির্বাচন ফেব্রুয়ারিতে হবে, ডিজায়ার তারিখেই হবে। 2-3টা কারণ। একটা হচ্ছে বিবাদমান যে রাজনৈতিক দল বা ক্রিয়াশীল যে রাজনৈতিক দলগুলো আছে, প্রত্যেকে নির্বাচন ছাড়া কোনো অপশন আছে বলে মনে করে বলে আমি বিশ্বাস করি না। 1। 2 হচ্ছে নির্বাচন একটা পাওয়ার ব্যালেন্স থাকে। ধরুন নির্বাচন হবে না, তো এই সরকার কি কন্টিনিউ করবে, নাকি অন্য কোনো সরকার আসবে, নাকি 1/11 কিছু হবে, নাকি সরাসরি সামরিক শাসন আসবে, এই তো অপশন। তাদের দিকে সেই সরকারের জন্য বা নির্বাচন না চাওয়ার জন্য পাওয়ার ব্যালেন্স আপনি যদি করেন, দেখবেন নির্বাচন চাইবে না ওই দিকে শক্তি খুব কম, নির্বাচন চাইছে এই ওজন অনেক বেশি। অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট, সবচেয়ে জরুরি, অর্থনীতি পারমিট করবে না। কেউ যদি নির্বাচন না করে ক্ষমতায় থাকতে খোয়াব দেখেন, আমি নিশ্চিত করে বলছি উনি ক্ষমতায় থাকতে পারবেন না। আমি ব্যক্তিগতভাবে অর্থনীতি বোঝার চেষ্টা করি থিওরিটিক্যালি, ডেটা দিয়ে। একই সাথে শুধু আইএমএফ এর তো ওইটা না, আপনি দেখবেন আমাদের সব ইন্ডিকেটরস, আমি যদি আসি, ধরুন আমাদের রিজার্ভ যে এত বাড়ছে, এটা কিন্তু একটা খারাপ লক্ষণ। অনেকে এইভাবে জিনিসটা ধরতে পারছে না, টাকা খরচ হচ্ছে না, আমাদের ইনভেস্টমেন্ট কমে যাচ্ছে, আমাদের ক্যাপিটাল মেশিনারিজ আমদানি হচ্ছে না, আমাদের র ম্যাটেরিয়ালস আমদানি হচ্ছে না, আমাদের অর্থনীতি কিন্তু আস্তে আস্তে ঠান্ডা হয়ে যাচ্ছে। সাধারণ মুদি ব্যবসায়ী, সিএনজি ড্রাইভার, আমি কথা বলে দেখেছি, তারা জাস্ট দাঁতে দাঁত চেপে অপেক্ষা করছে ইলেকশনটার জন্য, যে ইলেকশন হলে অবস্থার পরিবর্তন হবে। যদি ইলেকশন ফেব্রুয়ারিতে না হয়, অর্থনীতি তো এখন গ্র্যাজুয়ালি পড়ছে, এটা একটা নোজ ডাইভ দিবে, একদম গিয়ে খাদে পড়বে, ওই দেশ কেউ চালাতে পারবেন না। সেই সব মিলিয়ে আমি বলি এই অ্যাডভেঞ্চারিজমের মধ্যে কেউ যাবেন বলে আমার মনে হয় না। অনেক ধন্যবাদ ডাক্তার জাহিদুর রহমান, ধন্যবাদ ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, ধন্যবাদ এস.এম. সাইফ মুস্তাফিজ। দর্শক, এই ছিল আলোচনা। ভালো থাকবেন সবাই, অনেক ধন্যবাদ সঙ্গে থাকার জন্য।